এখন আমাদের এই অধ্যায়ের বাকি আছে কয়েকটা টপিক। একটা হইলো কপাটিকা সমূহ আমরা বাদ রেখে আসছিলাম, আর লাস্টের দিকে কিছু রোগ টোগ, হৃৎপিণ্ডের কি কি রোগ হয়, কি কারণে হয়, এগুলো আমরা বলবো। তাহলে একটাই শেষ। তো দেখো কপাটিকা সমূহ আগে দেখে নেই, যেহেতু এটা সিকিউ আসার মতো টপিক, সিকিউ এর আগে আসার রেকর্ড আছে, আবার আসতেও পারে, যদিও তো ইম্পর্টেন্ট টপিক না, কিন্তু তারপরেও আসতে পারে। এটা 1 স্টার সিকিউ বা 2 স্টার সিকিউ দিয়ে রাখতে পারে। এখন কপাটিকা কয় ধরনের আছে এইটা আমরা দেখি। তার আগে দেখি যে হৃৎপিণ্ডে কি কি নালী প্রবেশ করছিল, এটা আমাদের মনে আছে কিনা। আমরা দেখছিলাম যে এটা হলো হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম। তো ডান অ্যাট্রিয়ামের মধ্যে এই চিত্র আমরা বারবারই দেখছি যে নিচ থেকে একটা মহাশিরা প্রবেশ করে। এই শিরাটা বিভিন্ন শিরার মিশ্রণে তৈরি হয়েছে, তাই না? তো এইটার নাম হলো নিম্ন মহাশিরা। আর উপর থেকে এরকম আরেকটা শিরা প্রবেশ করে, উপর থেকে যে শিরা প্রবেশ করে এটার নাম ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে, এটুকু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এখন এই শিরাগুলো দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের দিকে আসে এই কপাটিকা পার হয়ে। তারপরে এইদিকে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে চলে যায়, তাই না? রক্তকে ফুসফুসে নিয়ে যাওয়ার জন্য এইখানে একটা রক্তনালী থাকে। ফুসফুসে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা রক্তনালী থাকে। এই রক্তনালীটার নাম, যেহেতু ফুসফুসে নিয়ে যায়, এই ফুসফুসীয় বা পালমোনারি, আর হৃৎপিণ্ড থেকে বের হয়, সেই জন্য এটার নাম শিরা, সরি ধমনী। তাই পালমোনারি বা ফুসফুসীয় ধমনী এদিক দিয়ে ফুসফুসে চলে গেছে। আবার ফুসফুস থেকে ধরলাম এখানে ফুসফুস আছে, তো ফুসফুস থেকে আবার আরেকটা রক্তনালী হৃৎপিণ্ডে প্রবেশ করে, প্রবেশে আছে স, শিরায় থাকে স, সেই জন্য যেটা প্রবেশ করে সেটার নাম শিরা। ফুসফুস থেকে প্রবেশ করছে, এইটার নাম পালমোনারি শিরা, তাই না? একই চিত্রই তো আমরা এতদিন ধরে খালি আঁকাচ্ছি। এই জায়গায় একটা ধমনী আছে, এই ধমনীটা সারা দেহের মধ্যে রক্তকে নিয়ে যায়, সেই জন্য এটার নাম মহাধমনী। তো মহাধমনী আবার পরবর্তীতে অনেক ধমনীতে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় রক্ত ছড়ায়। এখানে এখন এই জায়গাগুলোতে কোন কোন কপাটিকা আছে, আমরা 9-10 থেকে 2টা কপাটিকা পড়ে আসছিলাম, যে এই যে ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মাঝখানে এইখানে যে কপাটিকাটা, এইটার নাম ট্রাইকাসপিড কপাটিকা, তাই না? আর এই জায়গায় যে কপাটিকা আছে এটার নাম বাইকাসপিড কপাটিকা। তাহলে এই কপাটিকাটা হলো ট্রাইকাসপিড, আর বামে যে কপাটিকাটা আছে আমরা মনে রাখছিলাম বামে আছে, তাই এটার নাম হলো দুইটা, বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা। এটার নাম হলো বাইকাসপিড অথবা মাইট্রাল কপাটিকা। তো এই 2টা কপাটিকা গেল। আর কোথায় কপাটিকা আছে আমরা গতদিন মনে হয় একটু খেয়াল করছিলাম যে এই জায়গায় 2টা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা ছিল, তাই না? কারণ রক্ত তো এদিক দিয়ে উপরে উঠে যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাচ্ছে, আবার ব্যর্থ করার চান্স আছে। কপাটিকার কাজই তো হলো, কপাটিকা হলো দরজার মতো একমুখী গেট। এদিক দিয়ে রক্ত আসলে অটোমেটিক গেট বন্ধ হয়ে যায়, যেসব দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায় এসব তোমরা দেখছো। তো কপাটিকা অনেকটা এইরকম। এই জায়গায় 2টা কপাটিকা থাকে, ধরো এই জায়গাটায় একটা আছে, আবার এই জায়গাটায় একটা আছে, 2টা কপাটিকা। রক্ত যখন এর ভিতর দিয়ে ঢুকে যায়, ঢোকার পরে এই পাল্লা অটোমেটিক আবার বন্ধ হয়ে যায়, ব্যাক করে, এভাবে যায় আবার এভাবে ব্যাক হয়ে যায়, তাহলে রক্ত আসতে পারে না। এই 2টা কপাটিকা অর্ধচন্দ্রাকৃতি, সেজন্য আমরা এটাকে কি বলি ইংরেজি ভাষায়? সেমি লুনার। লুনার মানে চন্দ্র, তাই না? আর অর্ধচন্দ্রাকৃতি, সেই জন্য সেমি লুনার কপাটিকা। এখন সেমি লুনার কপাটিকা আবার তাহলে 2টা আছে, এইটাও সেমি লুনার কপাটিকা, আবার এইটাও সেমি লুনার কপাটিকা। লালটা কিসের সেমি লুনার? মহাধমনীর নাকি পালমোনারি ধমনী? মহাধমনী। মহাধমনীর আরেকটা নাম হলো অ্যাওর্টা, তাই না? ইংরেজিতে বলা হয় অ্যাওর্টা। তাহলে এটা অ্যাওর্টার গোড়ায় থাকা সেমিলুনার কপাটিকা। যেহেতু এটা অ্যাওর্টার গোড়ায় থাকা সেমিলুনার কপাটিকা, তাই এইটার নাম অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। অ্যাওর্টিক সেমিলুনার। তাহলে এবার তোমরা বলো দেখি এইটার নাম কি হবে? এইটা পালমোনারি ধমনীর গোড়ায় থাকা কপাটিকা, তাহলে এটার নাম হওয়া উচিত পালমোনারি সেমিলুনার কপাটিকা। তাহলে এইটা হইল পালমোনারি সেমিলুনার কপাটিকা। ওকে, আচ্ছা। এখন আরো একটা কপাটিকা দরকার,
এই দুই শিরার একটাই, দুইটাতেই দরকার হইতেও পারে, কিন্তু চিন্তা করে দেখো যে আমি বলে দিলাম দুই শিরার একটাই, কোনটায় কপাটিকা থাকা দরকার, এইটাই নাকি এইটাই? আরো একটু ক্লু দেই, কেন মনে হলো তোমার নিচেরটাই? কারণ নিচ থেকে রক্ত এদিক দিয়ে ঢুকে পড়ে, তাই না? আদনান সব বুঝতে পারছে, দেখো নিচ থেকে রক্ত এদিকে যাচ্ছে আর এটাই উপর থেকে রক্ত এখানে প্রবেশ করছে, তাহলে ব্যাক ফ্লো করার চান্স তো এইটা, এটা তো রক্ত ফেরার চান্সই নেই। কপাটিকা দিয়ে কি দরকার, ফিরলে আবার ফিরে আসবে, তাই না? তাহলে কপাটিকা দরকার আছে এই জায়গাটায়। এইখানে আরেকটা কপাটিকা আছে, এই কপাটিকাটার নাম হলো, নিচের এইটার নাম কি জানো? নিম্নবাহা শিরা, ইংরেজিতে বলা হয় ইনফিরিয়র ভেনা ক্যাভা, তাই না? উপরেরটাকে বলা হয় সুপিরিয়র ভেনা ক্যাভা, এগুলো আমরা পড়ছিলাম। তো নিচেরটা যেহেতু ইনফিরিয়র ভেনা ক্যাভা, ই দিয়ে আমরা মনে রাখবো এই জায়গায় যে কপাটি থাকে, তাহলে মাথার সদুপ বসার সমস্যা নেই, এইটাকে বলা হয় ইউস্টেশিয়ান কপাটিকা। ইনফিরিয়র ভেনা ক্যাভার মুখে থাকে, তাই মনে রাখবো ইউস্টেশিয়ান কপাটিকা। কয়টা কপাটিকা হলো তাহলে? বাইকাসপিড, ট্রাইকাসপিড, দুইটা সেমিলুনার আর ইউস্টেশিয়ান কপাটিকা, আর একটা কপাটিকা আছে। আরেকটা কপাটিকা কোথায় থাকে? নিচ থেকে ওঠে এইরকম আরো একটা শিরার কথা আমরা পড়ছিলাম, মনে করে দেখো, আমরা বলছিলাম যে হার্টের পেশিগুলোরও তো অক্সিজেন দরকার, সেই অক্সিজেন আসে কোন ধমনী দিয়ে? হার্ট মানেই করোনারি, তাই বলছিলাম করোনারি ধমনী দিয়ে আসে, মনে নাই? সব ভুলে গেছো? আচ্ছা, তাহলে করোনারি ধমনী দিয়ে আসে। ধরে নিলাম এই জায়গা থেকে করোনারি ধমনী উৎপত্তি হয়ে আসতেছে, এটা হলো তাহলে করোনারি ধমনী, এসে এই জায়গাটায় সাপ্লাই দিচ্ছে প্রাচীরকে, তাই না? তাহলে প্রাচীর অক্সিজেন পাচ্ছে করোনারি ধমনী দিয়ে। আবার এখানে অক্সিজেন সাপ্লাই দেওয়ার পরে এখানে যেসব কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইড গুলো তো আবার নিয়ে যাওয়া লাগবে, এখানে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, আবার যেসব কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইড গুলো আবার এই দিক দিয়ে শিরার মাধ্যমে ব্যাক করবে। সেই জন্য এখানে আবার আরেকটা শিরাও ছিল, এই শিরাটা এই জায়গায় গিয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভার সাথে মিলিত হবে, আমরা কতদিন পড়ছিলাম, কিন্তু এই জায়গায় আবার আরেক ঘটনা লেখা আছে, এই জায়গায় লেখা আছে যে এটা আলাদাভাবেই যাবে, এবং এই জায়গাটায় আরেকটা কপাটিকা আসবে, এই জায়গাটার নাম হলো, এই জায়গায় যেহেতু এইটার নাম কি করোনারি শিরা, এটা তো আমরা পড়ছিলাম, তো এই জায়গাটাকে বলা হয়, এই ফাঁকা জায়গাটাকে বলা হয়, যে কোনো ফাঁকা জায়গাকে বলা হয় সাইনাস। সাইনাস মানে যে কোনো প্রকোষ্ঠ, যে কোনো ফাঁকা জায়গা, এটা করোনারি শিরার সাইনাস, সেই জন্য এই জায়গাটার নাম হলো করোনারি সাইনাস। বুঝছো? কিন্তু করোনারি কপাটিকাটা না, এই জায়গাটার নাম হলো করোনারি সাইনাস। আর এইখানে যে কপাটিকাটা থাকে সেটার নাম হলো করোনারি কপাটিকা। তাহলে করোনারি কপাটিকার অবস্থান কোথায়? ডান অ্যাট্রিয়ামে করোনারি সাইনাসের সংযোগস্থলে। বুঝতে পারছি? এসব তো আমরা আগের দিনই পড়ছিলাম যে এইটা করোনারি ধমনী, তাই না? তারপর করোনারি ধমনীর কাজ কি? যে অক্সিজেন গুলো সারা দেহে যাচ্ছে, ওই অক্সিজেন গুলোকে নিয়ে এসে হৃৎপিণ্ডের মধ্যে ঢুকায় দেয়। তারপর হৃৎপিণ্ড এখানে শ্বসন টসন হবে, হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, সেই কার্বন ডাই অক্সাইড গুলো, এইটা হলো করোনারি শিরা, করোনারি শিরা দিয়ে আবার হৃৎপিণ্ডে ব্যাক করবে, তাই না? এটাকে আমরা বলছিলাম করোনারি সংবহন। এই ঘটনা শুধু মনে রাখা লাগবে, এখানে এইটাও যেহেতু নিচ থেকে যায়, এখানেও আরেকটা কপাটিকা দরকার আছে, এটা হলো করোনারি। এই 6 ধরনের কপাটিকা, কোনটা কোথায় থাকে এসব তো আমরা এখন বুঝতে পারবো, তাই না? আর বইয়ে দেখবা শখের মধ্যে আবার আলাদা করে কাজও লেখা আছে, কাজ কোনটা কি। তো ঘুরে ফিরে সবগুলোর কাজ একই, সবগুলোর কাজই হলো রক্তকে নির্দিষ্ট দিকে প্রবেশ করতে দেয়া আর বিপরীত প্রবাহে বাধা দেয়া। তাহলে যদি এইরকম হয়, মানে তুমি যখন কাজ লিখতে যাবা, পরীক্ষায় যদি কাজ চলেই আসে ইনকেস, সেক্ষেত্রে ট্রাইকাসপিড কপাটিকার কাজ কি হবে? ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে রক্তকে প্রবেশ করতে সহায়তা করা আর বিপরীত প্রবাহে বাধা দেয়া। বাইকাসপিডের কাজ কি হবে? বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে রক্তকে প্রবেশ করতে সহায়তা করা আর বিপরীত প্রবাহে বাধা দেয়া। তারপর ইউস্টেশিয়ান কপাটিকার কাজ কি হবে? মহাশিরা থেকে রক্তকে ডান অ্যাট্রিয়ামের দিকে প্রবাহিত করা আর বিপরীত প্রবাহে বাধা দেয়া। ঘুরে ফিরে একই, শুধু আমাদের মনে রাখা লাগবে কোনটা কোন জায়গায় আছে। ওকে, নাম তো মনে রাখা আমরা শিখেই গেছি। তাহলে এই হলো মোটামুটি হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ। এখন আমরা হৃৎপিণ্ডের কিছু রোগ টোগ হতে পারে এইসব জেনে বিষয় শেষ করে ফেলবো, সমস্যা নেই। প্রথম যে কথা, হৃৎপিণ্ডের যে কোনো রোগ হওয়ার জন্য দায়ী হলো হৃৎপিণ্ডে অক্সিজেনের স্বল্পতা।
তো অক্সিজেনের স্বল্পতা কি কারণে হতে পারে? যদি কোনো কারণে পালমোনারি অ্যাওর্টিক এগুলো আপাতত বাদ দিই, এটা এখনকার টপিক না। বললাম এইটা হলো আমাদের করোনারি ধমনী। তো কোনো কারণে যদি ধরো আমি করোনারি ধমনীটা কেটে ফেললাম, তাহলে কি হবে? এই দিক দিয়ে যে ফুসফুস থেকে আসা অক্সিজেন এই দিক দিয়ে আসতেছিল, অক্সিজেন সেই অক্সিজেন এই দিক দিয়ে করোনারি ধমনী দিয়ে আসতেছিল, এসে সেটা হৃৎপিণ্ডের প্রাচীরকে সাপ্লাই দিচ্ছে, তাই না? তো যদি করোনারি ধমনী কেটে দেই তাহলে কি হবে? তাহলে অক্সিজেন আর আসতে পারবে না, তাহলে হৃৎপিণ্ডের সমস্যা হবে নিশ্চয়ই, তাই না? তো নর্মালি তো এত সহজ না যে আমি ইচ্ছা করলাম আর কেসি নিয়ে এসে করোনারি ধমনী কেটে দিলাম, তো সোজা না। তাহলে এইরকম প্রসেস খুবই রেয়ার কেস, এরকম ভাবে অক্সিজেন স্বল্পতা হয় না। কিন্তু কি কারণে তাইলে অক্সিজেন স্বল্পতা হতে পারে? যদি আমরা ধরো অনেক তেল চর্বি খাই, তাহলে অতিরিক্ত যে তেল চর্বি আছে, অতিরিক্ত কোলেস্টেরল, এই কোলেস্টেরল গুলো ধীরে 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 এখানে তলানি করতে থাকে। ধরো অতিরিক্ত কোলেস্টেরল ধীরে 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 এখানে তলানি হচ্ছে, তলানি। তো যখন অনেক তলানি একসঙ্গে পড়ে যায়, তখন এইগুলো একদম জমাট বেঁধে শক্ত হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। তো এরকম অনেক কোলেস্টেরল, ধরো আমরা তেল চর্বি খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, এরকম অনেক কোলেস্টেরল জমাট বেঁধে এখানে পাথরের মতো শক্ত হয়ে গেছে। যখন এরকম পাথরের মতো শক্ত একটা জিনিস তৈরি হয়, এই জিনিসটার নাম হলো, একটু কঠিন নাম এটার, অ্যাথেরোম্যাটাস প্লাগ। অ্যাথেরোম্যাটাস প্লাগ, অ্যাথেরোম্যাটাস প্লাগ। তাহলে এই জিনিসটার নাম অ্যাথেরোম্যাটাস প্লাগ বা সংক্ষেপে প্লাগ। যখনই কোনো কিছু পাথরের মতো জমা হয় তখন সেটাকে প্লাগ বলা হয়। দাঁতের ক্ষেত্রে দাঁতের অ্যাডে দেখায় যে প্লাগ দূর করে, পেপসোডেন্ট তার নিচে, তাই না? তো এখানেও কোলেস্টেরল জমা হয়, যে জিনিসগুলো তৈরি হলো সেগুলো হলো অ্যাথেরোম্যাটাস প্লাগ। তো যখন এখানে প্লাগ জমা হচ্ছে, তখন কি আগে যে পরিমাণ অক্সিজেন এদিক দিয়ে যাচ্ছিল সেই পরিমাণ অক্সিজেন আর যাইতে পারবে? আগে ধরো 100টা অক্সিজেন যদি যাইতো, তাহলে এখন ধরো সেখানে কয়টা, 70টা অক্সিজেন যাবে বা 60টা অক্সিজেন যাবে। তাহলে 100টা অক্সিজেন গিয়ে হৃৎপিণ্ডের প্রাচীরকে বা হৃৎপিণ্ডের পেশিগুলোকে যতটুকু শ্বসন, যতটুকু শক্তি উৎপন্ন করতে পারতো, 70টা অক্সিজেন দিয়ে কি তাই সম্ভব? তত শক্তি পাওয়া সম্ভব? সম্ভব না। তো 70টা অক্সিজেন দিয়ে কি শক্তি পাওয়া সম্ভব না? হ্যাঁ সম্ভব, 70% শক্তি পাওয়া সম্ভব। তাহলে হৃৎপিণ্ডের অবস্থাটা এমন দাঁড়াবে যে নর্মাল যেসব কাজ আছে, এই যে এমনি দাঁড়াই আছি আমি, অথবা এমনি তোমরা বসে আছো আমার সামনে, তাহলে 70টা অক্সিজেন দিয়ে এইসব কাজ খুব ইজিলি করা যায়, তাই না? এত অক্সিজেন দরকার নেই। কিন্তু তুমি যদি এখন আমার পড়া শেষ হওয়া মাত্র দৌড়াতে দৌড়াতে আরেক স্যারের কাছে করতে যাবা, তখন দেখা যাবে তোমার দৌড়ানোর জন্য হেভি মেটাবলিজম হচ্ছে, অনেক শক্তি দরকার হচ্ছে। কিন্তু হৃৎপিণ্ডে তখন অনেক পাম্প করা দরকার, অনেক রক্ত সঞ্চালন করা দরকার। এর জন্য অনেক পাম্প করার জন্য যে পরিমাণ শক্তি দরকার, 70টা অক্সিজেন কি সেই পরিমাণ শক্তি দিতে পারবে? তাহলে তখন যেহেতু হৃৎপিণ্ডের পেশিগুলো আর তখন শক্তি পাচ্ছে না, সেই সময় গিয়ে অস্বাভাবিকভাবে হৃৎপিণ্ড ভিড় দিতে থাকবে, তাহলে তোমার বুক ধরফর করবে, বুকে ব্যথা হবে, এইরকম কিছু সিমটম দেখা দেবে। এই যে বুকে ব্যথা, এই বুকে ব্যথাকে আমরা বলি অ্যানজাইনা। বুকে ব্যথাকে আমরা বলি অ্যানজাইনা। বুঝতে পারছি? তো এই বুকে ব্যথাটা কিরকম হবে? স্বাভাবিক অবস্থায় কি হবে? শুয়ে বসে থাকলে হবে না, কারণ অক্সিজেন তো কিছু পরিমাণ যাচ্ছেই। যদি একেবারেই অক্সিজেন যাওয়া কমে আরো সরি, যদি ভারী কাজ করতে হয়, সেই ক্ষেত্রে এই পরিমাণ অক্সিজেন দিয়ে কাজ হচ্ছে না, তখন শুধুমাত্র বুকে ব্যথাটা হবে, তাই না? তাহলে এইটা কি সুস্থির না অস্থির? অ্যানজাইনা দুই রকম, একটা সুস্থির আর একটা অস্থির। অস্থির নাম শুনে বুঝতে স্থির না, সবসময় বুকে ব্যথা করে। আর সুস্থির, সুশব্দের অর্থই ভালো। তো এইটা তো মোটামুটি এই দুইটার মধ্যে ভালো জিনিস, ভালো জিনিস না। কিন্তু তুমি যদি ধরো তোমার শত্রুর জন্য চাও যে শত্রুর একটা অ্যানজাইনা হোক, তাহলে তো অন্তত এটা ভালো তার জন্য, তাই না? যে স্বাভাবিক অবস্থায় তো কোনো সিমটম নাই, তাহলে এটা সুস্থির অ্যানজাইনা বা স্টেবল অ্যানজাইনা। ওকে, তাহলে এটা হলো সুস্থির বা স্টেবল এনজাইনা। এখন দেখা গেল তোমার সেই শত্রুকে তুমি এখন মাইরে ফেলার জন্য প্রতিদিন পিট দেওয়া শুরু করছো, কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, তো কাচ্চি বিরিয়ানি যদি আরো খেতে থাকে, আরো খেতে থাকে, তাহলে কি হবে? তার কোলেস্টেরল আরো বাড়বে না কমবে? আরো বাড়বে। আরো কাচ্চি বিরিয়ানি খাবে, আরো বাড়বে, আরো খাবে, আরো বাড়বে। আরো বাড়লে কি হতে থাকবে?
সেই অতিরিক্ত কোলেস্টেরল গুলো কি হয়, প্লাক হতে থাকে। তখন আরো কোলেস্টেরল জমা হবে, আরো জমা হবে, আরো জমা হবে। ধরো এখন কয়টা, এখন ধরো আগে 70টা করে অক্সিজেন যেত, এখন আরো কমে গেছে, ধরো 50টা অক্সিজেন যাচ্ছে। তাহলে এখন দেখা যাবে যে এই 50টা অক্সিজেন গিয়ে নর্মাল শুয়ে বসে থাকার সময় যতটুকু শক্তি দরকার হৃৎপিণ্ডের সার্কুলেশন করার জন্য, সেটুকু শক্তিও দিতে পারবে না, তাই না? তাহলে তার শুয়ে বসে থাকার সময়ও বুকে ব্যথাবে নাকি ব্যথাবে না? ব্যথাবে। তাইলে এইটা সবসময় তখন তার বুকে ব্যথা হবে। তাহলে তখন আমরা এই অবস্থাটাকে বলবো অস্থির অ্যানজাইনা বা আনস্টেবল অ্যানজাইনা, মানে কোনো সময় তার কোনো স্টেবিলিটি নেই, সবসময় বুকে ব্যথা হচ্ছে, আনস্টেবল। তো মেইনলি অ্যানজাইনাই দুই রকম। তবে আরেকটা রকম আছে যে কোনো কারণে দেখা গেল প্লাক প্লাক কিছু নাই, প্লাক টাক না, কিন্তু যদিও প্লাক নাই, কোনো কারণে হতে পারে, কোনো এক্সট্রিম কোল্ডের কারণে, ঠান্ডার কারণে করোনারি ধমনী সংকুচিত হয়ে গেছে, তখনও তো অক্সিজেন কম পাবে, তাই না? তখন বুকে ব্যথা হবে। এইরকম যদি হয় ইন কেস, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় প্রিন্স মেটাল এনজাইনা। প্রিন্স মেটাল এনজাইনা, যদি এটা স্বাভাবিক কোনো টাইপ না, মেইনলি তোমার মনে রাখা লাগবে সুস্থির কি আর অস্থির, স্টেবল আনস্টেবল। হ্যাঁ, তাহলে অ্যানজাইনা মোটামুটি আমরা পড়ে ফেলছি। অ্যানজাইনা মানে হলো বুকে ব্যথা করা। অ্যানজাইনা শব্দের অর্থই বুকে ব্যথা করা। পরীক্ষায় যদি আসে অ্যানজাইনা কি, তাহলে তুমি এই শব্দ লিখবে যে করোনারি ধমনীতে যদি অবস্ট্রাকশন সৃষ্টি হয়, তাহলে অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হয় এবং বুকে ব্যথা করে, তাহলে এইসব। এর মধ্যে মেইন শব্দটা বুকে ব্যথা থাকাই লাগবে। তাছাড়া সার্কিটে জিরো দিবে, কারণ অ্যানজাইনা শব্দের অর্থই বুকে ব্যথা করা। হুম, তাহলে অ্যানজাইনা মানে বুকে ব্যথা। যদি স্বাভাবিক অবস্থায় অল্প কোলেস্টেরল জন্মায়, তাহলে শুধুমাত্র ভারী কাজগুলো করার সময় অক্সিজেনের ঘাটতি হলে বুকে ব্যথা, এটাকে আমরা বলবো সুস্থির অ্যানজাইনা। আর যদি আরো বেশি অক্সিজেন জমা, প্লাক জমা হয়ে যায়, তাহলে সবসময় বুকে ব্যথা করবে, তখন আমরা এটাকে বলবো অস্থির অ্যানজাইনা। ওকে, আচ্ছা। এখন মনে করো এই লোকে তোমার শত্রু, এন্ড ইউ আর লুকিং ফর শত্রুজ, তাই না? তো তখন তুমি মনে করো আরো বিরিয়ানি খাওয়াচ্ছ, আরো বিরিয়ানি খাওয়াচ্ছ, তখন কি হবে? আরো কোলেস্টেরল জমা হবে, আরো জমা হবে, আরো জমা হবে। দেখা যাবে আগে তো 50টা করে দেবে, এখন হ্যাঁ খাওয়াবা, রোগ সেই হিসাবে, তাই না? তাহলে তো আরো ভালো তোমার জন্য। তো তখন দেখা যাবে, অথবা ট্রিটমেন্ট করাবা না, জেলখানায় আছে যেহেতু, দেখা যেত আগে 50টা করে অক্সিজেন যেত, এখন 30টা করে অক্সিজেন যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে বুকে ব্যথাটা তো ছিলই, ওসবের তো বালাই নাই, মাত্র 30টা করে অক্সিজেন যাওয়ার কারণে এখানে যেসব কোষ আছে, এই কোষগুলোর বেঁচে থাকেই তা পায় যাবে, তাই না? কারণ এরা তো শক্তিই পাবে না, অক্সিজেন তো নাই, তাহলে শ্বসন করবে কিভাবে, আর শক্তি পাবে কিভাবে? তখন দীর্ঘদিন শক্তি উৎপন্ন করতে না পারতে পারতে, শক্তি না পেতে পেতে এই জায়গার যে কোষগুলো আছে, এই কোষগুলো মারা যাওয়া শুরু করবে। এখন তোমরা বলো দেখি কোন কোষগুলো আগে মারা যাবে, এই কাছের কোষগুলো না দূরের কোষগুলো? দূরের কোষগুলো। কাছের কোষগুলো তো একটু আধটু যে কয়টা অক্সিজেন যাচ্ছে এগুলো পাবে, আর দূরের কোষগুলো আগে মারা যাওয়া শুরু হবে। হ্যাঁ, ধরো এখানে একটা কোষ মারা গেছে বা এখানে একটা কোষ মারা গেছে। যে কোনো জায়গার কোষ মারা গেলে এইটার একটা আবার কারণ আছে ইংরেজিতে। যে কোনো জায়গায় যদি কোষ মারা যায়, যেমন ধরো এই জায়গাটায় কিছু কোষ মারা গেছে, এই মারা যাওয়া জায়গাটাকে বলা হয় ইনফার্কশন। কোষ মারা যাওয়াকে বলা হয় ইনফার্কশন। এই কোষগুলো মারা গেছে কোথায়? এপিকার্ডিয়ামে, মায়োকার্ডিয়ামে না এন্ডোকার্ডিয়ামে? মায়োকার্ডিয়ামে, তাই না? পেশিগুলো তো মায়োকার্ডিয়ামে মারা গেছে। যেহেতু মায়োকার্ডিয়ামে মারা যায় কোষগুলো, সেই জন্য এই ইনফার্কশন বা এই কোষের মৃত্যুকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই। এই শব্দটা কি তোমরা শুনছো, মায়োকার্ডিয়াল ইনফার্কশন? বাংলায় একটা শব্দ আমরা শুনছি, এইটাকে বাংলা ভাষায়, বাংলা সিনেমায় বলা হয় হার্ট অ্যাটাক করছে। এইটাই হলো সেই হার্ট অ্যাটাক। হার্টের এই জায়গায় অ্যাটাক হয়ে কোষ মারা গেছে। ওকে, আর বইয়ের ভাষায় আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে মায়োকার্ডিয়ামের ওই জায়গার কোষগুলো ইনফার্কশন হয়েছে বা ডেথ হয়েছে বা মরে গেছে। ক্লিয়ার? এখন মনে করো এই লোককে তুমি এখনো ট্রিটমেন্ট করাচ্ছ না, কারণ তোমার শত্রু। তাহলে এখন কি হতে থাকবে? দেখা যাবে এই জায়গায় কিছু কোষ মারা গেছে, এরপরে আরো কাছের কোষও ধীরে ধীরে মারা যাবে, এগুলো মারা যাবে, এখানকার কোষ মারা গেছে, এখানকার কোষ মারা গেছে, এখানকার কোষ মারা গেছে, এরকম জায়গায় জায়গায় অনেক কোষ মারা গেছে। সমানে যদি কোষ মারা যেতেই থাকে বিভিন্ন জায়গায়, তাইলে আলটিমেটলি কি দাঁড়াবে? আগে অনেক পেশি ছিল হৃৎপিণ্ডের, তাই না?
এখনকার সেই পেশিগুলো আছে, পুরা পেশি সব কোষই মরে গেছে। তাহলে পেশি যদি না থাকে তাহলে হৃৎপিণ্ডের কি অবস্থা হবে? সংকোচন প্রসারণই তো করতে পারবে না ঠিক মতো। দেখা গেছে যে যদি নর্মালি সে একটা হৃৎপিণ্ড গড়ে 5 থেকে 6 লিটার রক্ত এই দিক দিয়ে পরিবহন করে, আর এখন এর কারণে দেখা যাবে যে সে 3 লিটার রক্ত পরিবহন করতেছে, 5 থেকে 6 লিটার পারতেইছে না। তো 5 থেকে 6 লিটার রক্ত দিয়ে তোমার শরীরে সবকিছু ঠিক ছিল, সবকিছু তো রক্তেরই কাজ, তত কিছু পরিবহন আছে, তুমি ওষুধ খাইলে সেই ওষুধটাও রক্ত পরিবহন করে, তাই না? তাইলে 5 থেকে 6 লিটার রক্তের জায়গায় সে যদি আর পরিবহন করতে না পারে, 3 লিটার বা 2 লিটার রক্ত পরিবহন করে, তাইলে কি সে তার কাজ করতে পারতেছে না তার কাজ করতে ফেল করতেছে? ফেল করতেছে। তাহলে এটাকে কি বলা উচিত? হার্ট ফেইলিউর। তাহলে একদম শেষ স্টেজে হার্ট যখন ফেইল করে, হার্ট ফেইলস টু পাম্প অ্যাডিকুয়েট ব্লাড, তখন আমরা সেটাকে বলি হার্ট ফেইলিউর। তাহলে শেষ অবস্থা হলো হার্ট অ্যাটাকের পরের অবস্থা হার্ট ফেইলিউর। কেন হয়? হার্ট অ্যাটাক যদি অনেক দিন ধরে থাকে, থেকে 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 বিভিন্ন জায়গায় হার্ট অ্যাটাক হয়েছে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন থেকে কিছু মারা গেছে, তখন হার্ট প্রয়োজনের তুলনায় যে পরিমাণ রক্ত দরকার সেই পরিমাণ রক্ত পাম্পই করতে পারে না, তখন এটাকে আমরা বলি ক্লিয়ার। তাহলে হৃৎপিণ্ডের রোগের একদম প্রথম অবস্থা কি? সুস্থিত অ্যানজাইনা, তাই না? বুকে ব্যথা করে, শুধুমাত্র ভারী কাজের সময় করে। তারপরের অবস্থা হলো অস্থির অ্যানজাইনা, সবসময় বুকে ব্যথা করে। তারপরে যদি ট্রিটমেন্ট না হয় তাহলে অক্সিজেন কমতে 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 কোষ মারা যায় একটা জায়গায়, এই জায়গাটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তাই না? হার্ট অ্যাটাক। এরকম যদি অনেক জায়গায় আবার হার্ট অ্যাটাক হয়, অনেক কোষ মারা যায়, তখন হার্ট ঠিক মতো পাম্পই করতে পারে না, রক্তই সরবরাহ করতে পারে না প্রয়োজন মতো। তখন আমরা বলি হার্ট ফেইলিউর, মানে হার্ট ফেইল। তাহলে হার্ট যদি কারো ফেইল করেই ফেলে, রক্তই আর দিতে পারছে না, তখন তো সে একদম মোটামুটি শেষ, তাই না? এরকম হতে পারে। তার আগে থেকেই আমাদের ব্যবস্থা করতে হবে। এইখানে তাহলে প্লাগ জমে আছে, এইটার কি উপায়, সেটা এখন আলোচ্য বিষয়। একটা উপায় আছে যে আমরা কোনো রিমুভ করতেই যাবো না, ঝামেলা নাই। আমাদের হাতে পায়ে কিছু ধমনী আছে, কিছু শিরা আছে যেগুলোর এত সিগনিফিকেন্স নাই, মানে এগুলো কেটেও যদি তুমি দাও তাও মোটামুটি মানুষ বেঁচে থাকতে পারে। তো ওই ধমনীটা যদি আমরা কেটে নিয়ে এসে এই জায়গায় লাগাই দিতে পারি এরকম করে, তাহলে রেজাল্ট কি হবে? অক্সিজেন অক্সিজেন গুলো তখন এই দিক দিয়ে এসে, এই দিকে ব্লক আছে ভালো কথা, সে এই দিক দিয়ে চলে যাবে, তাই না? এই দিক দিয়ে গিয়ে হৃৎপিণ্ডের টিস্যুগুলোকে রক্ত সাপ্লাই দিবে। তাহলে এই জায়গায় একটা বাইপাস করা হয়েছে না? বাইপাস, বাইপাসটা কিসের মধ্যে? মানে এই জায়গাটার নাম হলো করোনারি ধমনী। তো করোনারি ধমনীতে আমরা একটা বাইপাস পথ সৃষ্টি করছি। তাহলে এইটাকে কি বলা হয়? পাবনার জেলাকে বাইপাস করার জন্য একটা বাইপাস টার্মিনাল আছে, এটাকে বলা হয় পাবনা বাইপাস, তাই না? করোনারি ধমনীকে বাইপাস করলে এটাকে বলা হয় করোনারি বাইপাস। আর যে সার্জারির মাধ্যমে করা হয় সেই সার্জারির নাম হলো করোনারি বাইপাস সার্জারি। ওকে, তাহলে এটা হলো করোনারি বাইপাস সার্জারি আমরা বললাম। এখন কথা হলো যে এই লোককে তুমি ধরো তোমার শত্রু ছিল এই লোক, তুমি তো একে মেরে ফেলতে চাও, আমি যে করোনারি বাইপাস সার্জারি করে দিচ্ছি ডাক্তার হিসাবে, এখন তুমি যাচ্ছ যে এই লোক তাও মরে যাক, তুমি তারপরেও আবার খাওয়ানো শুরু করছো, তখন তো দেখা যাবে যে এই দিক দিয়ে আরেকটা প্লাগ হয়ে গেছে, অথবা করোনারি বাইপাস ধমনীর মধ্যেই প্লাগ হয়ে গেছে, তাহলে তো আরো মুশকিল। তখন তুমি কি করবা? তখন কি আবার তাহলে এই দিক দিয়ে যাই আরেকটা করোনারি বাইপাস করে দিব নাকি? কাটে দিয়ে তাহলে তো মরেই যাবে। তারপর এখানে এখানে সমানে, তো এইটা তো তাহলে যদি সে খেতেই থাকে তাহলে তুমি কত বাইপাস সার্জারি করবা, তাই না? তাহলে তুমি আর একটা কাজ করতে পারো, আবার এটা তো সার্জারি, সার্জিক্যাল প্রসিডিওরে যদি না যেতে চাও তাহলে একটা কাজ করতে পারো। আচ্ছা, আমরা আবার প্রথম থেকে দেখি। মনে করলাম এদিকের এই প্লাগ গুলো নাই, বাইপাসও আমরা করি নাই, বাইপাস না করে আমরা তাহলে কি করতে পারি? এই দিক দিয়ে আমরা একটা নল ঢুকায় দিতে পারি। এই দিক দিয়ে মনে করো পায়ের বা হাতের যে ধমনীগুলো আছে, এই ধমনীগুলোর মধ্যে দিয়ে আমরা একটা নল ঢুকাই, এই দিক দিয়ে এখানে নল ঢুকাই। তো নলের সাথে ক্যামেরা থাকে, লাইট থাকে, এন্ডোস্কোপির মতো নল। এই নলের একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় ক্যাথেটার। ক্যাথেটার নাম শুনছেন না? তো এই দিক দিয়ে আমরা ক্যাথেটার ঢুকাই দিব। হ্যাঁ, এই দিক দিয়ে ধরো ক্যাথেটার ঢুকাই দিচ্ছি, ক্যাথেটার। তো এই ক্যাথেটারের মাথায় একটা বেলুন লাগাই দিব, বেলুন। তো বেলুন লাগানো ক্যাথেটার এই দিক দিয়ে আমরা প্রবেশ করাই দিছি, এবং এই বেলুনটার কাজ হলো যখন সে এখানে চলে আসবে তখন এই বেলুনটা ফুলাই দেবো, তাহলে এইটা সহ এই পুরা ধমনীটাকে সে প্রসারিত করে ফেলবে এইরকম।
তাহলে নিচের ধমনী প্লাক প্লাক সহ, প্লাক আমি আঁকালাম না, এদিকে প্লাক প্লাক সহই সব কিছু মিলেই প্রসারিত হয়ে যাবে। তখন তুমি আবার বেলুনটাকে চুপসাইয়ে এই নলটা আবার বের করে নিয়ে আসবে। তাহলে এটা মোটামুটি প্রসারিত হয়ে গেল। আসতেছি। তো এবার এরকম মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা বেলুনের সাহায্যে করোনারি ধমনীটাকে প্রসারিত করে দিলাম, তাহলে এই দিক দিয়ে এখন অক্সিজেন চলাচল করতে পারে। এটা একটা প্রসেস। কিন্তু এই প্রসেসে কি সমস্যা হতে পারে? আবার এখানে প্লাক জমা হতে পারে, অথবা আবার এইটা সংকুচিত হয়ে যেতে পারে কোনো কারণে। তো তাইলে আমরা একটা পার্মানেন্ট সমাধান করতে পারি। সেটা কি? আমরা ওই ক্যাথেটার তো পাঠাবোই, ক্যাথেটারের সাথে বেলুনও লাগাবো, আর বেলুনের চারপাশে এইরকম করে একটা স্টিলের জাল লাগাই দেবো। স্টিল না, অন্য পদার্থ থাকে যদিও, বাট এরকম একটা নেটের জাল, বিভিন্ন পদার্থের সংমিশ্রণ। তো এই দিক দিয়ে এই দিক দিয়ে এটা নিয়ে আসছি। হ্যাঁ, তারপর এটা যখন এখানে নিয়ে আসবো তখন বেলুনটা প্রসারিত করব। আবার বেলুন যদি প্রসারিত করি তাহলে চারপাশের যে জালটা নিয়ে আসছি সেই জালও প্রসারিত হয়ে যাবে, তাই না? তারপর আমরা এই জালটা এখানে রেখে দেব, এরকম জালটা তো টিউবের মতো, জালটা এখানে রেখে দেব, আর আবার বেলুন আর ক্যাথেটারটা বের করে নিয়ে আসবো। তাহলে জালটা কিন্তু ওখানেই থেকে গেল, তাহলে আর এটা উঠে যাওয়ার সম্ভাবনা নাই, পার্মানেন্ট। এই যে জাল, এই জালের একটা নাম আছে। জালটাকে আমরা বলি স্টেন্ট। স্টেন্ট, এইটা আরো বাংলা নাম আমরা শুনে আসছি, সবকিছুরই বাংলা নাম আমরা শুনছি। বাংলায় এইটাকে আমরা বলি রিং করা। তাহলে এইটা আমরা হার্টে লাগাই দিব। আর হ্যাঁ, এখন যদি এই জায়গা দিয়ে আরেকটা হয় তাহলে তার দুইটা রিং করানো লাগবে বা দুইটা স্ট্যান্ড লাগানো লাগবে। আরো যদি হয় তিনটা চারটা, অনেকে তো অনেক রিং করায়, তাই না? দেখছো? আচ্ছা, যাই হোক, আমরা দেখি। এবার এই জায়গায় আমরা একটা স্ট্যান্ড লাগাই দিছি, কিন্তু আরো তো এটা তো একটা এক্সট্রা জিনিস লাগানো হলো প্রথমত। আবার এইদিকে আরো কিছু প্লাকও জমা হতে পারে। তার চেয়ে আমরা একটা আরো যদি উন্নত দেশ হয় বা উন্নত ফ্যাসিলিটিস থাকে তাহলে আরেকটা কাজ করতে পারি। এই জায়গায় যে প্লাগ গুলো জমা হয়েছিল, এই প্লাগ গুলোকে আমরা সরাসরি লেজার দিয়ে গলায় দিতে পারি। লেজার দিয়ে গলায় দিতে পারি, বুঝতে পারছি? ক্যাথেটার দিয়ে, ক্যাথেটারের সাথে লেজার ব্যবহার করে লেজার দিয়ে গলায় এইরকম। তো এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যত প্রসেস বললাম, যে বাইপাস সার্জারি ছাড়াও আমরা সরাসরি প্লাগকে কিছু ম্যানেজমেন্ট করতে পারি, এই অবস্থাগুলোকে, এই প্রসেসগুলোকে একসঙ্গে বলা হয় এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি। তাহলে এনজিওপ্লাস্টি কি? যে প্রক্রিয়ায় করোনারি ধমনীর মধ্যে ক্যাথেটার প্রবেশ করে প্লাগ গুলোকে গলানো হয়, বা প্লাগ বা করোনারি ধমনীর অবস্ট্রাকশন দূর করা হয়, এইটাকে বলা হয় এনজিওপ্লাস্টি। কি কি টাইপ হতে পারে মনে রাখবো? তার এই জিনিস পড়া লাগবে। সমানে তেল চর্বি খাচ্ছে, তার কি আক্কেল জ্ঞান আছে না নাই? নাই, বে আক্কেল, তাই না? তো এনজিওপ্লাস্টি করা লাগে বে আক্কেলের। তাহলে এনজিওপ্লাস্টি কয় রকম হয়? 4 রকম। বেলুন এনজিওপ্লাস্টি, অ্যাথেরেক্টমি মানে প্লাগ, অ্যাথেরেক্টমি মানে অ্যাথ্রোমেটাস প্লাগ, আর কতে করোনারি স্টেন্টিং মানে স্টেন্ট করানো, আর লতে লেজার। এইগুলো অ্যাডমিশনে আসতে পারে, টাইপগুলো মনে রাখবে। হ্যাঁ, এখন লাস্ট একটা জিনিস মনে রাখা লাগবে। ধরো এই যে কারো হার্ট ফেলিউরই হয়ে গেছে শেষ মুহূর্তে এসে, হার্ট ফেলিউর হয়ে গেছে, অথবা আরো সিরিয়াস অবস্থা, এই সময় একটু বাইপাস টাইপাস বাই ক্যাথেটার দুটা এইসব করার টাইম নেই, তখন রোগী না হয়। তাহলে তুমি এখন কি করবে? তখন তোমার কাজ হলো বুক কেটে, তা আমি যা তুমি নিতে পারো, বুক কেটে নেওয়া লাগবে সরাসরি। যেহেতু বুক কেটে ফেলা হচ্ছে, ওপেন করা হচ্ছে, এইটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট মানে হার্ট ওপেন করা না, ওপেন হার্ট মানে বুক ওপেন করে। কোন জায়গায় ওপেন করা হয়? এই যে আমাদের মাঝখানে যে জায়গা আছে, এই জায়গায় কি আছে জানা? আদনান বললে ভয় লাগে, আমি ভাবছি যে বলবে এই জায়গায় তো মাইক্রোফোন আছে। তো মাইক্রোফোনের নিচে স্টার নাম আছে, তাই না? তো স্টার নামের এই দিকে কিছু জিনিসপত্র আছে, এগুলোর নাম পরশুকা। তো পরশুকার আমরা তো পড়ে আসছি এগুলো আগে, যে এইগুলো পরশুকা গুলো হলো অস্থি, আর পরশুকার এই জায়গায় কিছু তরুণাস্থি আছে, এই কারণে এগুলো সহজেই সংযোজন করা হতে পারে। তো আল্লাহ সিস্টেম করে দিছে আমাদের বুকের মাঝখানে এই জায়গাটায় আছে স্টার নাম, আর এই দিক দিয়ে যে পরশুকা গুলো আছে, 12 জোড়া পরশুকা, এই পরশুকা গুলোর এই অংশগুলো হইলো তরুণাস্থি নির্মিত, তরুণাস্থি। তাহলে পাতলা অস্থিটা তো সহজে কাটা যায় না, কিন্তু তুমি যদি ইচ্ছা করো তাহলে তো সহজেই এই দিক দিয়ে তুমি তরুণাস্থিকে কেটে ফেলতে পারবা, তাই না? তাহলে তরুণাস্থি গুলো তুমি কেটে ফেলবা,
কেটে ফেলে এইটাকে ফাঁকা করে, নিচে তো হার্ট আছে, হার্টকে তোমার যা যা সেগুলো নিবা। এই প্রসেসে যেহেতু ওপেন করে করা হয়, সেই জন্য এটার নাম হলো ওপেন হার্ট সার্জারি। এখন কথা হলো, ওপেন হার্ট সার্জারিতে হার্টের উপরে তুমি যে কাজই করো না কেন, যা সার্জারি করো এসব পরের ব্যাপার, তো তুমি এই কাজগুলো করবা কিভাবে? এখন দেখা গেল যে হার্টে সার্জারি করা তো টাফ, কারণ হার্ট তো বিট দিচ্ছে, তাই না? তো তাইলে আমরা কি করতে পারি? আমরা একটা কাজ করতে পারি, হার্টের বদলে একটা মেশিন ব্যবহার করতে পারি। মেশিন, এই মেশিনটাই হার্টের মতো এবং একই সঙ্গে ফুসফুসের মতো কাজ করে। মানে ফুসফুস থেকে সে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করে, আবার সেই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হার্টের মাধ্যমে সারাতে সাপ্লাই করে। এই যে মেশিন আমরা ইউজ করি, এই মেশিনটার নাম হলো হৃদ ফুসফুস মেশিন বা হার্ট লাং মেশিন। হৃদপিণ্ড আর ফুসফুস যেরকম কাজ করে, সারা দেহে রক্ত সরবরাহ করে, সেরকমই কাজ করে এই ফুসফুস মেশিন। এই মেশিনটা আমরা লাগাই দেবো হার্টের বদলে, আর হার্টে কাজ করবো তখন। তাহলে কত ভালো বুদ্ধি না? আর থেমে থাকবে, আর এই ফুসফুস মেশিন দিয়ে সার্কুলেশন হবে, তাহলে তুমি ইজিলি কাজ করে ফেলতে পারবে। তাহলে এটা ভালো প্রসেস না? আচ্ছা, ভালো প্রসেস। কিন্তু দেখা গেল যে তোমার যখন কাজ শেষ হয়ে গেছে হার্ট, তখন তুমি কি করবা? এই মেশিনটা আবার সরায়ে হার্ট আবার রিপ্লেস করে দিবা। করে দেওয়ার পরে দেখা গেল হার্ট আর বিট দিচ্ছে না, তাহলে তো রোগী শেষ, তাই না? তাহলে তো মুশকিল, কারণ এটা তো একটা কৃত্রিম প্রসেস। তুমি কি গ্যারান্টি দিতে পারবা যে মেশিন তুমি কয় বছর রাখবা? রোগী তাহলে তুমি তো অপারেশন শেষই করতে পারবা না, মেশিন তো এক্সটার্নাল জিনিস। তাহলে মেশিন তুমি রেখেও দিতে পারতেছো না, আবার মেশিন অফ করে দেখা গেল রোগী জীবন ঝুঁকি পড়ে গেল, তুমি আরো মারিয়ে ফেললা, পরবর্তী দেখা গেল রোগী আত্মীয় স্বজন আবার এসে তোমাকে। তাহলে কি করা? অত ঝুঁকির দরকার নাই ভাই, আমি মেশিন ইউজই করবো না। হ্যাঁ, মেশিন ইউজ না করে কিছু ওষুধ দিব, কিছু ওষুধ দিয়ে হার্টের বিট কমায় দিব। মানে হার্ট বিট প্রতি মিনিটে কয়টা করে দেয়? আমরা যতদিন করছি 72 থেকে 78, পরে 75 বিট দেয়। সেখানে ধরো আমরা ওষুধ টষুধ ইউজ করে কমায়ে 75 থেকে ধরো 30 বা 35 বিট সাপোজ এরকম করে দিলাম। তাহলে হার্ট অনেক আস্তে 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 বিট দিচ্ছে। এর মধ্যেই সার্জন অনেক সূক্ষ্মভাবে, অবশ্যই সূক্ষ্মভাবে কাজ করতে হয়, অনেক দক্ষ কার্ডিওলজিস্ট দরকার। তো এর মধ্যেই সে কাজ করে হার্টের যে যে ভেসেলে যা যা করা লাগবে সবকিছু ঠিক করে দেয়। তাহলে আর রোগীর তো কৃত্রিম কোনো কিছু লাগানো হয় নাই, পরবর্তীতে ওষুধের অ্যাকশন যখন চলে যায় এমনিতেই স্বাভাবিক। এই দুইটা নাম আছে। দুইটার একটার নাম হলো অফ পাম্প সার্জারি, আর একটার নাম অন পাম্প সার্জারি। অন পাম্প কোনটা আর অফ পাম্প কোনটা বলো দেখি? পাম্প বলতে এই ক্ষেত্রে মেশিন বোঝানো হয়েছে, মেশিনটাই তো পাম্পের মতো কাজ করে। তাহলে যেটায় মেশিন ব্যবহার করা হয় সেই ওপেন হার্ট সার্জারির নাম অন পাম্প সার্জারি, পাম্প অন আছে। আর যেটা মেশিন ব্যবহার করা হয় না সেইটার নাম হলো অফ পাম্প সার্জারি। এর আরেকটা নাম আছে, এই সময় তো হার্ট বিট তো দিতেই থাকে, তাই না? একটু কম দেয় কিন্তু বিট দিতেই থাকে, তাই এইটার আরেকটা নাম হলো বিটিং হার্ট সার্জারি, অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট সার্জারি। ক্লিয়ার? আর একটা উন্নত দেশে আছে, আমাদের দেশে নাই। এটা উন্নত দেশে এত কিছু চিন্তাই করা লাগে না, মেশিন হার্টবিট কমানো হ্যান ত্যান কিছুই দরকার নাই, তুমি রোবটে পাঠাও, রোবট যায় যা করার দেখতে সাপ করে চলে আসো, এটা রোবট অ্যাসিস্টেন্টেড সার্জারি। ওকে, তাহলে আজকের পড়া এ পর্যন্তই।